আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই সপ্তাহের ভালোবাসি কমিউনিটিতে। সঙ্গে আছি আমি কামাল মেহেদি। বরাবরের মতো আজকেও আমরা এই অনুষ্ঠানে একটি সংগঠন নিয়ে, একটি প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো, কিন্তু আজকে একটু ব্যতিক্রম। আজকে আমরা কথা বলবো একটি ধরে নেওয়া যে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। আমরা এদেশে বসে দেশীয় শাকসবজি খাই, দেশীয় ফলমূল খাই, সব কিছু খাই। অনেক সময় দেশের নামে ভিন্ন দেশ থেকে আসার পরেও সেটা দেশীয় মনে করে আমরা খাই। কিন্তু এখানে 3 উদ্যোক্তা এই ইউকেতে, এই লন্ডনের মাটিতে শাকসবজি ফলাচ্ছেন, দেশীয় শাকসবজি, এবং ফলিয়ে তা বাণিজ্যিকভাবে বিক্রি করছেন। সেটা কি করে সম্ভব? আমরা তো জানি যে এটা ঠান্ডার দেশ, এদেশে আসলে দেশীয় শাকসবজি ফলে না, কিন্তু তারা এটা দেখিয়েছেন যে এটা সম্ভব। আজকে তাদেরকে নিয়ে আমরা কথা বলবো, তাদের এই যাত্রার কথা শুনবো, তাদের স্বপ্নের কথা শুনবো। চলুন আমরা প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমাদের সঙ্গে এই ফ্রেশ কৃষি লিমিটেডের 3 জন যে উদ্যোক্তা আছেন, আমরা তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমাদের সঙ্গে আছেন হাবিবুর রহমান হাবিব। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন ইমদাদুল বাশার। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। আমাদের সঙ্গে আছেন আব্দুল রাজ্জাক। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের সবাইকে এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন। আপনাদের 3 জনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আজকে আপনাদের যে কাজটি আপনারা শুরু করেছেন, এটা আসলে এদেশে বিরল। অনেকে মানে ছোট আকারে বাড়ির আঙ্গিনায়, গার্ডেনে শাকসবজি ফলান, কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে সেটা মানে একটা মৌসুম কাটিয়ে ফেলেছেন, করিয়ে দেখেছেন যে সেটা সম্ভব। এগুলো আপনাদের এই যাত্রা, আপনাদের এই স্বপ্ন, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা শুরু করার আগে অথবা আমরা কথা বলতে বলতে আপনাদের বাগানের, আপনাদের যে বিশাল বাগানের কিছু ফুটেজ আমাদের কাছে, সেটা আমরা দেখাতে পারি, অথবা আমরা আগে দেখিয়ে ফেলতে পারি, তারপর আমরা আলোচনায় আসতে পারি। দর্শকরা হয়তো কিছুটা ধারণা পাবেন আসলে মানে কি হচ্ছে সেখানে। প্রিয় দর্শক, আমরা এই মূল আলোচনায় যাবার আগে আপনাদের উদ্দেশ্যে ওনাদের যে বিশাল প্রায় 4 একর জুড়ে দেশীয় শাকসবজি ফলাচ্ছেন, এর উপর ছোট্ট একটি ক্লিপ আছে, সেটা দেখে আসি। এবং ক্লিপটা আপনারা, ফুটেজগুলো আপনারা দেখবেন, দেখতে দেখতে এখান থেকে আমরা ওনাদেরকে প্রশ্ন করবো, ওনাদের কথা আপনারা শুনতে পারবেন। চলুন আমরা এই ক্লিপটা দেখে আসি। আমাদের যে ডাটা শাক আছে এটা আসলে খুবই ফেমাস হয়ে গেছে। তো তার কারণ হয়েছে কি, আমাদের ডাটা শাক একটা হয়তো বা অনেকেই বিশ্বাস করে না, আমি অনেক 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 জায়গায় শুনছি যে আমাদের কথা বিশ্বাস করে না, যে একটা ডাটা শাক প্রায় আমাদের 7 থেকে 8 কেজি হয়। আসলে যেটা সত্য সেটাই আমরা বলি। তো আমরা গত 2 সপ্তাহ আগে একটা ডাটা শাক তুলছি, ওইটা প্রায় আমাদের 10 কেজি হয়েছে। যেমন এই ডাটা শাকটা আপনি দেখতে পাচ্ছেন, এটা প্রায় আমার সমান, যদিও এটা আমার সমান প্রায়, কিন্তু তারপরে এটা কিন্তু একদম কচি, একদম বাচ্চা টাইপের বলতে পারেন। এটা আপাতত হয়তো বা 2-3 কেজি হইব। তো এইটা মোটামুটি মনে করেন যে আপনার 5 থেকে 7 কেজির মতো এটা একদম আরামসে হইতে পারে। এই যে দেখতে পাচ্ছেন শিকড়, একদম পুরা কি সুন্দর শিকড়, এগুলো অনেক বড় হয়। এই যে দেখতে পাচ্ছেন একদম কচি, এগুলো একদম কচি ডাটা। ব্রেক্সিটের আগে আমি এখানে স্থায়ীভাবে এসে পড়েছি। তো ওইটা কোনো মাথার ভিতরে ছিল না যে এখানে এসে আমি কৃষিকাজে করব বা এরকম একটা প্রজেক্ট করব। আসলে যখন আমি ওই যে শপে যাই শাকসবজি কেনার জন্য, তো এই শাকসবজিগুলো যখন আমি দেখি যে ফ্রেশ না, কারণ হচ্ছে আমি অভ্যস্ত ইটালিতে সব কিছু ফ্রেশ খেতে অভ্যস্ত। তো দেখতেও মনে করেন যে আমার কাছে তেমন, বিশেষ করে যে শাকগুলো আছে ওই শাকগুলো তেমন মনে করেন যে ফ্রেশ না। তো ফ্রেশ নার কারণে তখন মাথার ভিতরে আসলো যে যেহেতু ফ্রেশ না, তো তার মানে এখানে মানুষরা কি ফ্রেশ খাইতে পারবো না? যারা এখানে বাঙালি কমিউনিটি আছে, আর এখানে বাঙালি কমিউনিটি কিন্তু আজকের না। তো ওই কারণে আমি হয়তোবা চিন্তাও করছিলাম যে কিছু মানুষ হয়তোবা করে। পরে আমরা গবেষণা করলাম আর কি, যে আসলে এখানে কেউ তেমনভাবে কেউ এই প্রজেক্টের ভিতরে নাই বা কৃষির ভিতরে নাই আর কি। তো তারপরে মনে করেন যে ওইটা থেকে মাথার ভিতরে আসলো। তো আমি আমার 2টা ফ্রেন্ড আছে, আব্দুল রাজ্জাক এবং ইমদাদুল্লাহ, তো ওদের সাথে জিনিসটা শেয়ার করলাম। তো ওরাও খুব আগ্রহী হইয়া তো বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা ট্রাই করতে পারি, কারণ আমরা যেহেতু জানি না শীত প্রধান দেশে আসলে হবে কিনা।
তো আমরা তখন চিন্তা করলাম যে যদিও বাইরে হবে না, কারণ যেহেতু ওয়েদার একদিন ঠান্ডা একদিন গরম বা বৃষ্টি সব কিছু মিলে এখানে হওয়া সম্ভব না। তো আমরা চিন্তা করলাম যে যদি এরকম টাইপের কোনো গ্রিন হাউস যদি ম্যানেজ করা যায় তাহলে হয়তো বা সম্ভব হইতে পারে। তো আমরা 2021 থেকে শুরু করে 2023 পর্যন্ত মনে করেন যে আমরা এটা খোঁজাখুঁজি করছি চারিদিকে, লন্ডনের বাহিরে ভিতরে অনেক জায়গায় গেছি। প্রত্যেক সানডে আমরা দেখা গেছে যে ফ্যামিলির সাথে সময় না কাটাইয়া আমরা তিনজনে মিলে চলে যেতাম এক এক জায়গাতে যে গ্রিন হাউস পাওয়া যায় কিনা। আমরা এই দেখলাম ছোট্ট ক্লিপটি এবং আপনার কথাই শুনলাম, এবং আপনি যেটা বলছিলেন যে আমরা 3 বন্ধু মিলে শুরু করেছেন এবং বিশাল গ্রিন হাউস। আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে এটার আপনাদের গ্রিন হাউসের অবস্থানটা এখন কোথায়? এটা এখন বর্তমানে এটার অবস্থান হচ্ছে হার্লোতে, আর্লোতে। যে এপিং ফরেস্টের পরে হার্লো আর এপিং ফরেস্টের মাঝামাঝি ওই জায়গাতে আছে আর কি অবস্থান। আচ্ছা আচ্ছা, এটা মানে কত একর জায়গা? প্রায় 3.5 একরের উপরে আর কি। 3.5 হ্যাঁ, একর। 3.5 একর পুরোটাই গ্রিন হাউস। আচ্ছা, এবং যেটা আপনি কিছু বলেছেন যে আমি জি। আপনাদের কাছে শুনতে চাই আপনারা কিভাবে সেটা শুরু করলেন, শুরু গল্পটা আপনাদের তিনজনের কাছ থেকে শুনতে চাই। যে শুরুর গল্পটা ওই যে যেটা ওইখানেও বলছি, যে শুরুর গল্পটা একদম ওইখানে যেরকম বলছি একদম সেমই। যে ওই যে প্রথম যখন আমি ব্রেক্সিটের আগে যখন আসি তখন আসলে ওই যে শাকসবজিগুলো আসলে দোকানে যেয়ে দেখি কেনার জন্য যাই আর কি। তো ওইখানে আসলে ওই শাকগুলা দেখে বিশেষ করে আর কি, বিশেষ করে আর যে আমাদের পুঁই শাক কলমি শাক এগুলোর অবস্থা দেখে আসলে কেনার আর ইচ্ছা হয় নাই আর কি। তো তখন থেকে আসলে একটু মনের ভিতরে, যেহেতু আমি কৃষি ওইখানেও করছি, তো আমরা যদিও বাঙালি সবাই কৃষক ফ্যামিলিরে আমরা সবাই, তো কৃষির প্রতি একটা আলাদা একটা ভালোবাসা সকল বিশেষ করে সকল বাঙালিরে আছে। তো ওইখান থেকে মনে করেন যে চিন্তা করছি, কিন্তু চিন্তা করলে তারপরে চিন্তা করলাম যে এখানে তো শীত প্রধান দেশ, তো এখানে তো সম্ভব না। তো পরে বিভিন্ন জায়গাতে রিসার্চ করলাম যে হয়তো বা আমরা শিওর ছিলাম না, হয়তো বা সম্ভব গ্রিন হাউসের ভিতরে করা। ঠিক আছে, এটা হয়তো বা, কিন্তু আমরা যেহেতু একদম পুরাই ছিলাম না আর কি। এই যে আপনি বলছেন এই 21-এ আসছেন আপনি, তার আগে আপনি ইতালিতে ছিলেন। জি, বেশি আসছে। জি, 20-এ আসছেন। জি। ইতালিতে একদম ছোটবেলা থেকে জি ছিলেন, জি ছোটবেলা থেকে ওখানে ছিলাম। ওখানে বড় হয়েছে। জি জি। আর ওইখানে কি মানে ইয়ের সঙ্গে ওইখানে আমার ফ্যামিলিগতভাবে কৃষি কাজটা আপনাদের আমরা ওইখানে, farming হ্যাঁ, ইয়ে ফার্মিং ছিল আমাদের farming ওইখানে। ছিল। হ্যাঁ, আর ইমদাদুল বাশর ভাই, আপনি এদেশে আসছেন প্রথম থেকে? জি, আমি এখানে আসছি 15-এ আসছি আমি এখানে। 15-এ আসছেন। এসে তো আপনি মানে এগুলাতে না, ছিলেন? অন্যান্য জব করছি, সাধারণত সবাই যেরকম জব করে অন্যান্য জব করছি। তো কিছু একটা করার ইচ্ছা ছিল যে কিছু নিজেরা একটা কিছু করতে হবে। সাধারণত আমাদের সবাই একটু রেস্টুরেন্ট এই মানে ব্যবসা সেক্টরে বলতে তো ঢোকে, আমরা সেটা বুঝি এই যে সেক্টরে ঢোকে সবাই। তো আমাদের চিন্তা ছিল যে একটু অন্য কিছু করা যায় নাকি। তো তারপরে যে হাবিব ভাই ইতালি হ্যাঁ, থেকে আসলো। তো হাবিব ভাইয়ের সঙ্গে আব্দুল রাজ্জাক ভাই, আপনি ইতালি থেকে আসছেন হ্যাঁ, আমি ইটালিতে আসছি 2003। 2003 তে? হ্যাঁ, আমি আমার ফ্যামিলির সাথে আসছিলাম। আমি তো ওই ছোটবেলা থেকে ওর সাথে, হাবিবের সাথে আমার একটা একই এলাকায় একই থাকতাম এলাকায় আমরা। থাকতেন হ্যাঁ, ইতালিতে? একই একই এলাকায় এলাকায় থাকতাম থাকতাম। আমরা। ওই সবসময় একসাথে চলাফেরা হইতো। তো আমি 16-এ আমরা এখানে ব্রেক্সিটের আগে 16-এ আমরা চলে আসি ইউকেতে, আমার বাবা মা সবাই মিলে। তারপর আসার পরে এমন কিছু এখানে করার অনেক কিছুই ট্রাই করছি, বাট হয় নাই। রেস্টুরেন্ট ব্যবসা, এই অনেক ধরনের ব্যবসা ট্রাই করছি, বাট হয় নাই। তো ওরে ফোন বললাম আর কি, দেখ এখানে তো দেখি, ও বলছে ভাই আমরা ইটালি থেকে তো অনেক কিছু আমরা সাপ্লাই করি ইউকেতে কেন হইতেছে না? তো বললাম দেখ এখানে তো করা হয়তো বা সম্ভব হইতেও পারে, কারণ আর যেহেতু লন্ডন থাকি, লন্ডনের আশেপাশে আমি জমিই দেখি নাই। যখন আসছে জমি বা এরকম ফিল্ড দেখাই হয় নাই। তো বললাম যে দেখ এখানে যদি আসি তারপরে হয়তো বা একটা মিলে একটা কিছু দেখা বা খুঁজে বের করা একটা সম্ভব হয় কিনা, এটা ট্রাই করবো। তারপর ও আসলো এখানে। তারপর আমরা প্রথমে 1 বছর বললাম যে আসলে কিভাবে সম্ভব, না কারো চিনি, না জমির মালিক চিনি, না জমি কোথায় আছে এটাও চিনি না। তো আমরা বললাম যে না, আমাদেরকে বাইরেতে হবে, যেখানে জমি আছে ওইখানে যেতে হবে। তো দেখা যাইতেছে যে প্রতিটা শনি রবিবারে আমরা বললাম যে চল ঘুরে আসি, ফ্যামিলি ছাড়াই এভাবে 3 জনে মিলেই আমরা বাইরে ঘুরতে যাইতাম। তো যেখানে জমি আছে ওইখানে যাইতাম, যে হয়তো বা কারোর সাথে কখনো কারোর সাথে মিলতে পারতাম, বা কখনো আমাদেরকে কেউ কথাও বলতে চাইতো না, আবার কখনো কথা বললেও মানে বলতে ইগনোর করতো সাধারণত। তো এরকম করতে করতে একদিন আমরা একটা ছোট্ট একটা গ্রিন হাউসের মতো একটা ভাঙাচোরা গ্রিন হাউস পাইছি। তো ওই গ্রিন হাউসটা আমরা ভাবলাম যে এটা শুরু তো করা যায়, হয় না না হয় এটা পরের ব্যাপার, বা শুরু করে দেখি কি ধরনের হয় বা কি কি ফসল হয়, এটা তো আমার ধারণা ছিল না, যেহেতু ওর অভিজ্ঞতা ছিল আউটসাইড করার।
খোলা আপনি কি field। ছোটবেলায় মানে ওইখানে জি, ওইখানে আউটসাইডে করা outside এ হতো। করতেন। জি। ও বলতে ও তো ছোট ছিল, ওর ফ্যামিলি বা ওনার আউটসাইডে করার একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা আপনার ছিল। আছে হুম, আপনার। ও আমরা ওইখানে দেখে অভ্যস্ত আর কি। ওইখানে সাধারণত আমরা যে এরিয়াতে ছিলাম এটা একটা কৃষি প্রধান এরিয়াই বলা যায়। তো ওইখানে আমরা দেখতাম যে আউটসাইডে সব কিছুই করতো। তো বললাম যে যেহেতু এখানে আউটসাইডে এখানকার ওয়েদার আর এখানকার ওয়েদারের টোটাল অনেক ডিফারেন্স। সো বললাম যে দেখি এখানে যদি ইনসাইডে কি কি হয়, ওই আউটসাইডের ফসলগুলোই আমরা ইনসাইডে ট্রাই করা স্টার্ট করলাম। তো প্রথম প্রথম দেখতে পেলাম যে অনেক কিছু সমস্যা, কারণ আউটসাইডের ওয়েদার আর ইনসাইডের ওয়েদার কথা কথা বাতাসেরও একটা পার্থক্য হয়ে যায়। গ্রিন হাউসের তো বাতাস নাই, আউটসাইডে বাতাস আছে, এই কারণেও আবার অনেক সবজি টবজি গ্রোথটা ঠিক থাকে না। তা আমাদেরকে ওই ফার্স্ট ইয়ার শুধু এটাই কি কি হয় এটা ট্রাই করলাম। সেকেন্ড ইয়ার আইসা তারপর দেখলাম যে কিছু হয় কিছু হয় না, বা ওই বাতাসের কারণে বা অক্সিজেনের কারণে কিছু কিছু ফল আমাদের ঠিক হচ্ছে না। তারপর আবার এইটা কিভাবে ঠিক করা যায়, ওই অক্সিজেনের লেভেলটা কীভাবে ঠিক করা যায়, ওয়েদারটা কীভাবে ভিতরে ঠিক করা যায়, এখানে কিছু টেকনিক্যালি সমস্যা আমাদের ফেস করতে হয়। তখন এখানে এসে আমাদের ওই যে বললাম না, যেহেতু আমরা নতুন, আমাদেরকে আমি এখানকার কৃষকদেরকেও চিনি না, যেখানে যাই ওইখানকার এরিয়া, ওই লোকাল এরিয়ার কৃষক বা কৃষি বিশেষজ্ঞ যারা আছে, ডক্টর যারা আছে, তাদেরকেও চিনতাম না। তো আমরা এইভাবে লোকটোক জিজ্ঞেস করে দেখ আমাদের এই সমস্যাগুলা, এখানে কি ধরনের লোকের সাথে আলাপ, মানে টোটালি নতুন। অনেক বাঙালিকে জিজ্ঞেস করলাম যে আসলে আমরা কিভাবে এটা দেখেন ভাই, যদি রেস্টুরেন্ট হইতো আমরা আপনাদের বুঝছি, এটা যার যেটা- সাপোর্ট করতে পারতাম, হ্যাঁ। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে যারা বাগান যারা করেন মানে ঘরোয়াভাবে ছোট আকারে গার্ডেন। গার্ডেনিং করেন, এদেরও তো প্রচুর মানে লোক সংখ্যা আছেন, ওদের বড় বড় গ্রুপও আছে, ওদের সঙ্গে আপনাদের কোনো ওইরকম করা হয় নাই। কিন্তু একটা হচ্ছে একটা শখের জিনিস করলেন, আজকে লাগাইলেন 10 দিন পরে হইলেও হইলো, না হইলেও হইলো, আমরা গাছটা দেখলে শান্তি লাগলো। কিন্তু যখন আমরা বাণিজ্যিকভাবে যাবেন, গাছ দেখে তো আর শান্তি হবে না না, না। আপনার একটা প্রোডাকশনে যাইতে হবে। তো এই মানে ওই থেকে আমাদের চিন্তা করা কি না, এইভাবে তো গার্ডেনিং এর মতো করে তো আমাদের প্রফিট বা ওই যে একটা সার্ভিস করবেন এটা তো আর হবে না। আমাদেরকে প্রপার ওয়ে যাইতে হবে, প্রপার একটা সিস্টেমে যাইতে হবে, প্রপার ইকুইপমেন্ট ইউজ করতে হবে, যেটা প্রফেশনাল যেটা বলা যায় আর কি। তো এই যে আপনারা ইয়ে করলেন, আমি জানতে চাই যে আপনারা তিনজন এক করলেন কিভাবে? আপনি তো লন্ডনে থাকতেন, জি। আপনার দেশের বাড়িও আমার এক এক এলাকায় জায়গায় না, না, আমার দেশের বাড়ি মাগুরাতে, আপনার দেশের বাড়ি মাগুরা, আপনার দুজন হলো কুমিল্লা। কুমিল্লায়, জি। আপনারা দুজন থাকতেন একসাথে ইতালিতে ইতালিতে। ছোটবেলা থেকে, কিন্তু আসলে- আপনারা তিনজন এক হলেন কি? আমি 15-এ এখানে আসছি, তো ভাই আসছে 16-এ। তো আমাদের আসলে কাজের মাধ্যমেই আমরা এক জায়গায় কাজ করতাম, ওই কাজের মাধ্যমেই পরিচয়, তারপর আস্তে আস্তে একটু সম্পর্ক, ফ্যামিলিগত সম্পর্ক এরকম হয়ে যায়। তারপরে হাবিব ভাই আসছে, তো ভাইয়ের মাধ্যমে হাবিব ভাইয়ের সাথেও যেহেতু একসাথে পরিচয় হয়েছে, চলাফেরা, একসাথে একসাথে বন্ডিং হয়ে ইয়া, গেছে আর কি একটা। এইভাবেই আমাদের ফ্রেন্ডশিপ। তারপরে আপনাদের ইয়ে হলো, যেহেতু আপনারা এটাতে ইনভলভ ছিলেন ওই ইটালিতে, জি জি এখানে করা, তো ওনাকে ইয়ে করলেন। জি। ওই যেটা আপনি বলছিলেন যে আপনারা এই যে এখানে জমিটা নিলেন, মানে ফার্মিং শুরু করলেন, মানে তখন শুরুতে এবারই তো প্রথম মৌসুম আপনারা কাটালেন? না, আমাদের না, এটা তিন বছর শেষ হলো, 3 তিন নম্বর বছর বছর। শেষ তিন হয়েছে। নাম্বার বছর এটা শেষ। আচ্ছা আচ্ছা, তা আমরা জানলাম অনেক পরে আসলে। না আসলে জানানোর ইয়াটা ছিল এটা যে আমরা আসলে প্রথম বছর যেহেতু একদম ছোট্ট একটা গ্রিন হাউস, একদম ভাঙাচুরা একটা গ্রিন হাউসে নিয়েছি, তো আসলে জানতাম না আসলে কি কি জিনিসগুলো হবে আর কি। তো তার জন্য ওই বছরগুলোতে আমরা ট্রায়ালে ছিলাম, ঠিক আছে, যে এই জিনিসটা করতে পারি, এই জিনিসটার ফলন কম হয় ভিতরে, ওই জিনিসটা ফলন একটু বেশি হয়। তো এইভাবে আমরা একদম করে মোটামুটি ছোট তো একটা ধারণা আপনারা পেয়ে গেছেন এখন আসলে। মোটামুটি 3 বছর পরে এসে এখন মোটামুটি একটা ধারণা হয়েছে যে না এখন আমরা করতে পারি, মানে এখন বলতে মানে মানুষের সামনে আসার জন্য আমরা রেডি মানে আর কি, একটা যে আমরা ধারণা, বলতে পারবো যে ইউকেতেও এই ফসলগুলা করা সম্ভব। আমরা তো এই প্রথম বছর ট্রাই, দ্বিতীয় বছর একটু বড় করে করছি। যখন দ্বিতীয় বছর হয়েছে, তৃতীয় বছরে বলতে পারি ক্রস চেক করলাম যে আসলে কি দ্বিতীয় বছর কোনো কাকতালীয় হবে প্রমাণ করে, তারপরে প্রমাণ, হ্যাঁ, তখন আমরা প্রকাশে আসলাম যে না, এখন আসা যায়। কি কি সবজি মানে ফলালেন গত 2 বছরে? এখানে কোন সবজি আসলে বেশি ফলে? এখানে হয়েছে যে আমরা লাউটা, তারপরে হয়েছে যে আমরা বেগুন, তারপরে পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক, লাল শাক, সিম, বরবটি,
তারপরে হয়েছে যে কিছু চিচিঙ্গা, যেমন আমরা গতগুলা বছরগুলোতে আমরা ট্রাই করছি চিচিঙ্গা, করলা, কিন্তু করলার ফলনটা তেমন গ্রিন হাউসের ভিতরে একটু কঠিন। তার জন্য আমরা যেমন গত বছর করেছি আর এই বছর করি না, কারণ আমার ওইটাতে তেমন একটা প্রফিট হয় না আর কি। ঠিক আছে, অথবা আরও কিছু জিনিস চেঞ্জ করতে হইব, তারপরে ইনশাল্লাহ আবার আগামী বছর আমরা ট্রাই করবো যে আসলে কী কী জিনিসগুলো আমরা গততে মিস করেছি, যেন এই করলার ফলনটা আরও একটু বৃদ্ধি করা যায় আর কি। তো আমরা প্রত্যেক বছরে ট্রাই করি, যেমন গত বছর আজকে 2 বছর ধরে ট্রাই করতেছি পটল কিন্তু নাই, মানে কেউ করে না আমাদের জানা মতো, ইউরোপীয় ভিতরে কেউ করে না। তো এই বছর এসে আমরা সফল হয়েছি যে আমরা পটল করতে পারবো, এবং কি কাঁকরোলটাও আমরা এই বছর ট্রাই করছি। আমরা বিভিন্ন জিনিস ট্রাই করি প্রত্যেক বছর যে আসলে কোনটা বাণিজ্যিকভাবে আনা যায়। ঠিক আছে, কিছু কিছু জায়গা সেক্টর আমরা ট্রায়ালের জন্য রেখে দেই আর কি। যদিও আমাদের গ্রিন হাউসটার রেন্ট অনেক এক্সপেন্সিভ, তো আমাদের এই ট্রায়ালগুলো করতে অনেক পরিমাণে আমাদের হচ্ছে মানে এই যে রেন্টের কথাগুলো আপনি বললেন, মানে এটা তো নিশ্চয়ই লন্ডনের ভেতরে তো আসলেই মানে খুব ব্যয়বহুল বিষয়। তো আপনাদের মানে প্রাথমিক বিনিয়োগ কেমন ছিল? প্রাথমিক বিনিয়োগ আমরা তো 3 জন মিলে প্রাথমিক বিনিয়োগ কিরকম হবে তখন? তো একটা আইডিয়া আপনি একদম 100,000-এর কাছাকাছি ছিল। আচ্ছা, প্রথম স্টার্টিং এ তো মনে করেন যে ওই ইকুইপমেন্ট কিনাটাও খুব, এটা কিনবো না কিনবো এরকম দ্বিধাগ্রস্ত করে অনেক কিছু কিনা হয় না বা কিনিও নাই। তবুও আমাদের প্রায় 1 লাখের মতো চলে গেছে, 100,000 কাছাকাছি এরকম একটা অ্যারাউন্ড ফিগার চলে এই গেছে। বিনিয়োগ করে এই যে 3 বছর পরে এবার তো আপনারা মোটামুটি বাণিজ্যিকভাবে আপনারা শুরু করেছেন। আপনার যে টার্গেট ছিল সেই টার্গেটে কি আপনারা যেতে পারছেন? আলহামদুলিল্লাহ টার্গেট আমরা ফিল আপ করতে পারছি। মানে টার্গেট বলতে তো এখানে তো প্রচুর চাহিদা আছে দেশের সবজির। যে চাহিদা তো বললাম না যে হয়তোবা আমরা এই চাহিদার 1% লেস আমরা পূরণ করতে পারতাছি। তো যদি টার্গেট বলেন, টার্গেট তো মাত্র শুরু করছি আর কি। আমরা টার্গেট আলহামদুলিল্লাহ মনে করেন যে মাথার যে টার্গেট ছিল, হ্যাঁ জি, জি, আমাদের যে টার্গেট এটা, হ্যাঁ এটা মানে এতটুকু জায়গার ভিতরে, ঠিক আছে, হ্যাঁ এতটুকু জায়গার ভিতরে যে টার্গেটটা ছিল ওইটা হইছে আর কি, ওইটা ফিল আপ হইছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো মানে এই যে আমরা তো যেটা আপনারা বলছিলেন আপনার কাছে যে এটা তো মানে শীত প্রধান দেশ, এখানে ঠান্ডা খুব বেশি হয়, তারপরেও সামারটা আসলে সবাই একটু কম বেশি আপনার গার্ডেনিং করে ফলমূল শাকসবজি ফলায় এবং আপনারা বাণিজ্যিকভাবে শুরু করেছেন। তো এই যে সামার তো চলে গেল, এখন আপনারা কি করছেন? এখন আমাদের শীতের কিছু সবজি আছে যেগুলো আমাদের দেশীয় সবজি, যেমন মূলা, সরিষা শাক, পালং শাক, লাই পাতা যেটাকে বলে ওইটা, ধনিয়াপাতা, তারপরে মেথি শাক, এগুলো তো আপনার শীতের সময় হয়, ওইগুলো আমরা এখন করব আর কি। এখন সব রেডি করতেছি। শীতের সময় হয় বলতে আমাদের যেহেতু একটু গ্রিন হাউস, টেম্পারেচারটা 2-3 ডিগ্রি এদিক সেদিক থাকে। ওই বাইরে যদি হয়তো বা 0 থাকে, আমাদের এখানে 3-4 থাকে, মানে গ্রিন হাউসের কারণে, ওই কারণে এই ফসলগুলো করা সম্ভব হয় আর কি। তো আপনারা তো ইতালিতেও করেছেন, ইতালি আর এখানের মধ্যে আবহাওয়ার মানে তফাৎটা কতটুকু? যদি আমাদের টেম্পারেচারের তফাৎ বলেন আর ওই যে সিজন আসা আর সিজন শেষ হয়, যেমন ইতালিতে আপনার মার্চেই আপনার গরম বলতে সিজন স্টার্ট হয়ে যায়। এখানে এপ্রিলের পরেও আপনার সিজনটা স্টার্ট হয় না। আমরা হয়তো একটু অ্যাডভান্টেজ পাইতেছি গ্রিন হাউস থাকার কারণে, কিন্তু আউটসাইডারটা যদি ফলো করেন তাহলে দেখা যাইতেছে যে টেম্পারেচারটা 20-র উপর আসে না। মার্চে টেম্পারেচার 20-র উপর আসে না, হয়তোবা যদিও আসে হয়তোবা 1-2 দিনের জন্য, আবার 15-এ চলে আসে। তারপর থাকে বৃষ্টি। ইতালিতে যখন আপনার ওয়েদারটা স্টার্ট হয় তখন বৃষ্টিটা কম হলেও ওই টেম্পারেচারটা এটা কন্টিনিউ একটা লেভেলে জায়গায় থাকে। যেমন 20 থেকে 25, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে। এখানে তো দেখা যায় এমনও আছে যে আগস্টও মানে যে 15-16 চলে আসে। এখন তো আরো চেঞ্জ হয়ে গেছে, ক্লাইমেট চেঞ্জের কারণে ওয়েদার আসলে বিশ্বাস করা যায় না। আর এখানে আরেকটা চ্যালেঞ্জ আছে, 1 বছর হয়তো বা সামার লং হলো আর 1 বছর একটু শর্ট, এটাও একটা চ্যালেঞ্জ আছে। এইটার জন্য বাইরে একটু চ্যালেঞ্জ বেশি আর কি। বাইরে ওইরকম বাণিজ্যিকভাবে চিন্তা করা আসলে সম্ভব কিছু কিছু জিনিস হয়তোবা করা সম্ভব এখানে, হয়তোবা করে, ও যেমন কোরিয়ানটা হয়তোবা বাইরে করা গেল, কিন্তু আপনি যদি বাংলাদেশের এই কমিউনিটির ভেজিটেবলের কথা চিন্তা করেন, শুধু কোরিয়ানটা তো আর ভেজিটেবল, আরও অনেক কিছুই আছে, যেমন অনেক শাকসবজি আছে, এগুলো তো আপনি কন্টিনিউ যদি বাণিজ্যিকভাবে করতে যান এভাবে এই আনস্টেবল ওয়েদারে কিন্তু করাটা, যেমন মনে করেন যে আমরা ইয়াতে যে গার্ডেন যেগুলো করে, তো ওনারা যখন চারাগুলো রোপণ করে বাহিরে, ওই টাইমে আল্লাহর রহমতে আমাদের কিন্তু ফলন স্টার্ট হয়ে যায়। তো এইটা হচ্ছে পার্থক্য বাহিরে আর হচ্ছে গ্রিন হাউসের ভিতরে আর কি। মানে আপনাদের
শুরু হয়ে যায়। হ্যাঁ শুরু হয়ে যায় অলরেডি আমাদের ফলন start বাইরে হয়ে যায়। আবার আছে যে আপনার এই যে কিছু সবজি আছে পরাগায়নের ব্যাপার, হুম, ওগুলো বাহিরে যেমন ন্যাচারালি হয়। আমাদের তো আবার এটা আমাদের একটা চ্যালেঞ্জ আছে, আমাদের এটা হাত দিয়ে করতে হয়, কারণ ওই উপকারী যে পোকাগুলো আছে ওইগুলো তো ভিতরে যায় না, গ্রিন হাউসের ভিতরে যাইতে পারে না। এইগুলো আমাদের, ওদের আবার ইজি, আমাদের জন্য একটু কঠিন। কঠিন। তো মানে সবচাইতে বেশি ফলে কোনটা আপনাদের কাছে? আমি একটা ইয়েতে দেখলাম যে আপনার এই একটা শাক, কলমি শাক কলমি শাক, জি জি জি। এটা বেশি ফলে। বেশি, কলমি শাকও হয়, পুঁই শাকও হয়, পুঁই শাক, তারপর লাউটা, লাউটাও হয়। তারপর ডাটা, ডাটা প্রচুর পরিমাণে ডাটা হয়, প্রচুর পরিমাণে হয়। পুঁই শাক হয়। এবং এগুলোর চাহিদা যেমন এই বছর আবার ট্রাই করছি আমরা ঢেঁড়সটাও ট্রাই করছি, ঢেঁড়সটা হ্যাঁ, আল্লাহর মধ্যে খুব ভালো ফলন খুব হয়েছে। ভালো হয়েছে, কিন্তু তো এটা মানে যেহেতু আপনারা বাণিজ্যিক ব্যবহার করতেছেন, জি, মানে বাণিজ্যিক ব্যবহার করতে গিয়ে আপনারা যদি হিসাব করেন যে কোন সবজিটা মানে ফলানোতে ব্যয় কম এবং যেটা চলে বেশি। এটা আমাদের মতে যেহেতু এইখানে লাউটা চলে বেশি, আচ্ছা, লাউটা চলে বেশি, ফলন লাউ করা ফলেও তো বেশি, সবাই কিন্তু লাউই ফলায়। হ্যাঁ লাউ লাউ ফলায়। ফলায়, ফলেও বেশি। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, এমন কিছু আছে যেমন আমরা বললাম না এই বছর আমরা কাঁকরোল ট্রাই করছি, কাঁকরোল কম হলেও ওটার প্রাইসটা তো ভালো। যদি আমি ওই বাণিজ্যিক ভাবটা চিন্তা করি, আমাদের কস্টিংটা ওইখানে যাইতেছে কম, সময়ও যাইতেছে কম, কিন্তু ফলনটা হয়তো বা ফলনও কম, বাট ওইটার প্রাইসটা একটু বেশি। প্রাইস বেশি। যদি ওই যে অ্যাভারেজ হিসাব করেন যে ফলন, শ্রম আর ফল উৎপাদন আর বিক্রি সেল, এটা হিসাব করলে হয়তো বা কাঁকরোলও আমরা এই বছর যেহেতু আমরা বাণিজ্যিক শুরু করিনি, জাস্ট ট্রায়ালে হয়তো বাণিজ্যিকভাবে কাঁকরোল আমাদের সফলতা আসতে পারে। আর কাঁকরোলের মার্কেটটাও দেখলাম অনেক বড় সড়ো, কারণ যেহেতু আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তান থেকে আসার একটা খুবই কষ্টসাধ্য ব্যাপার কাঁকরোল নিয়ে আসাটা। আসলে মূলত আমরা যেটা হয়েছে যে মানে চেষ্টা করি আর কি, যেটা অ্যাভেলেবেল এখানে পাওয়া যায় ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করি আর কি। আর যেটা একটু একটু নাগালের বাইরে ওই জিনিসগুলো, যেহেতু আমাদের গ্রিন হাউসটা অনেক ব্যয়বহুল, অনেক মানে অনেক অনেক পরিমাণে খরচ, মানে অনেক হাই, ওই কারণে আমরা চেষ্টা করি যে যে জিনিসগুলো এখানে একটু একটু গ্যাপ আছে ওই জিনিসগুলোতে ঢোকার জন্য আর কি, যেন একটু আমরা একটু মার্কেটটা একটু পাই আর কি, যেন আমাদের বেনিফিটটা একটু বেশি হয় আর কি, ওইটা। মানে এক্ষেত্রে কি মার্কেট নিশ্চয়ই আপনারা যাচাই করেছেন? জি জি জি, মার্কেট যাচাই করা মার্কেট হয়েছে। যাচাই জি জি করেছেন। জি, আমরা জানি। এবং মার্কেট যাচাই করতে গিয়ে আপনাদের কি অভিজ্ঞতা হয়েছে? মার্কেটে তো সব কিছুই বাইরে থেকে আসে, পুরাটা সব বাংলা সবজি পুরাটাই বাইরে থেকে আসে। মানে বাংলাদেশ থেকে আসে নাকি? বাংলাদেশ থেকে শীতের সময় আসে, আর বাকিটা এই যে ইউরোপ থেকে আসে, ইতালি, স্পেন, এই দিক থেকে আসে, মরক্কো থেকে আসে, পুরাটাই খালি এখানে। কিন্তু কিছু কিছু সমস্যা আছে, যেমন মার্কেটে ইতালি থেকে লাউ যখন আসে তখন এখানে অনেক প্রাইস কমে যায়, অনেক প্রাইস ডাউন হয়ে কমে যায়। যায় এখানে না? হ্যাঁ, প্রাইস কমে যায়। তো কিন্তু আমাদেরটা তো ফ্রেশ, হ্যাঁ। আমাদেরটা অনেকে বোঝে না যে আমাদের এইটা ফ্রেশ, খাওয়ার পরে বোঝে, খাওয়ার আগে তো বোঝে না যে আমি এটা যদি 3 পাউন্ড কেজি কিনি বা কথার কথা 2.5 পাউন্ড কেজি কিনি, এটা তো আমি 2 পাউন্ডে পাচ্ছি, তাই এটা নেবো না কেন? ওইখানে একটা চ্যালেঞ্জ হয়ে যায় কিছু কিছু বিষয়। কিন্তু আসলে তো ওরা জানে না যে এইটা ফ্রেশ, আমরা আমাদের গার্ডেন থেকে তোলার পরে 2 ঘন্টার ভিতরে আপনার কিচেনে চলে যায় আমাদের লাউটা। আর যেটা বাইরে থেকে আসে এটা ওইখানে প্রসেসিং হয়, কাটা হয়, প্রায় আপনার 3-4 দিন পরে এখানে বাজারে আসে, তারপরে আপনি কিনেন, প্রায় আপনার কিচেনে যাইতে যাইতে এটা মিনিমাম 5-6 দিন সময় চলে যায় আর কি। আপনাদেরটা সহজে পাওয়ার উপায় কি? মানে কেউ যদি আপনারা কি মানে আপনাদের যে ফার্ম আছে ওইখান থেকে কি নিয়ে আসতে পারেন আপনারা? না, কারণ হয়েছে যে যেহেতু ওইখানে আমাদের আর আশেপাশে আরো ব্রিটিশদের গ্রিন হাউস আছে, আচ্ছা। তো ওইখানে আসলে ভিজিটার এলাও করে না। আর যদি আমরা ভিজিটিং নিতে যাই আসলে আমাদের পক্ষে সম্ভব হইব না ওইখানে এই ম্যানেজমেন্টটা করা আর কি, যেহেতু খুব ছোট্ট পরিসরে। আর এইভাবে যদি সবাই যদি যায় আসলে আমাদের ওই টাইমটাও দেওয়া সম্ভব না। তো আমরা কি করি যে এখন লাস্টের 2-3 মাস ধরে আমরা যেটা করি যে প্রত্যেক রবিবারে আমরা এক এক জায়গাতে যাই সরাসরি আমাদের ফ্রেশ সবজিগুলো নিয়ে যাই আর কি। তো ওইখানে বসি, এবং কি আমাদের ফেসবুক আছে, ফেসবুক ফ্রেশ কৃষি, ওইখানে আমরা অ্যানাউন্স করে দেই আমরা কোথায় আসি। তো ওরা কি করে, সব বাঙালি আমাদের যে কমিউনিটি ভাইয়েরা আছে সবাই ওইখানে এসে পড়ে, তো ওইখানে এসে সরাসরি আমাদের হাত থেকে নিয়ে যায় আর কি। এটা তো খুব ভালো উদ্যোগ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এসে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভালোবাসি কমিউনিটি। আমরা আলোচনা করছিলাম ফ্রেশ কৃষি। আমাদের 3 ভাই এই লন্ডনে ফ্রেশ সবজি আমাদেরকে খাওয়াচ্ছেন, ফ্রেশ ভেজিটেবল খাওয়াচ্ছেন এবং বাণিজ্যিকভাবে ওনারা উৎপাদন শুরু করেছেন। তাদের নিয়ে তাদের
সব কথাবার্তা আমরা শুনছিলাম। আমরা হচ্ছে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে ওনাদের অন্যান্য প্রসঙ্গ নিয়ে ওনাদের অন্যান্য স্বপ্নের কথা আমরা শুনবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা ছিলাম ছোট্ট একটি বিরতি থেকে ফিরলাম। আমরা আলোচনা করছিলাম আজকে ফ্রেশ কৃষি লিমিটেড। আমি আগেও বলেছি, আমাদের যে 3 ভাই লন্ডনে এই নিজস্ব উদ্যোগে বাণিজ্যিকভাবে যে শাকসবজি উৎপাদন শুরু করেছেন তাদের নিয়ে আমরা আলোচনা করছি। আমরা চলুন আমাদের অতিথিদের সঙ্গে আবার চলে যাই। আপনি বিরতিতে যাবার আগে যেটা বলছিলেন যে আপনারা মানে বিভিন্ন জায়গায় আপনাদের ভেন নিয়ে যান। আপনি বলছিলেন যে গত সপ্তাহ সম্ভবত আপনারা বার্মিংহামে ছিলেন। তো এইটা আপনারা কিভাবে মানে ফেসবুকে জানান দেন যে আমরা আসছি এই জায়গায়, এবং রেসপন্স কেমন পান? রেসপন্স আসলে আমরা প্রথমে তো এতটাও কল্পনা করি নাই যে এত পরিমাণে আমরা রেসপন্স পাবো আর কি। হিউজ পরিমাণে আমরা রেসপন্স পাই। যখন আমরা আমাদের সবজিগুলো নেওয়ার সাথে সাথে আমাদের সবজিগুলো 2 ঘন্টার ভিতরে অল সোল্ড আউট হয়ে যায়। 2 ঘন্টার ভিতরে, তার বেশি সময় লাগে না। যেমন গত সপ্তাহ ছিলাম আমরা বার্মিংহামে, তারপরে আমাকে যেহেতু ওরা আগে এক্সপিরিয়েন্স নাই আমাদের সবজিগুলো খাওয়ার যেই সবজিগুলো আমাদের আছে, তো ওরা খাওয়ার পরে আমাকে হিউজ পরিমাণে বার্মিংহাম থেকে মেসেজ পাঠাইছে, ভাই আপনাদের সবজিগুলো আসলে অনেক মজা। একটা আপু আমাকে মেসেজ পাঠাইছে, ভাই আমি আজকে 20 বছর ধরে ইউকেতে থাকি, আমি এত মজার লাউ কোনোদিন খাই নাই। তো এইটাই হচ্ছে আমাদের সার্থকতা আর কি। তো উনি বারবার বলতেছিল, ভাই আমাকে যদি আরো 2-3টা লাউ যদি আপনারা যদি পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেন আমি খুব খুশি হইতাম আর কি। আপনাদের গ্রিন হাউসের লাউ খাইলো শেফকে কোন ক্রেডিট দিবেন না? শেফ যদি ভালো রান্না না করতে পারে ওইটা তো আছে, মানে উনি নিশ্চয়ই ভালো করে উনিও অবশ্যই খুব ভালো করে রান্না করতে পারছে, তার জন্য ওনার কাছেও যে জিনিসটা। এই যে আপনাদের বিভিন্ন জায়গায় বিক্রি করছেন, আপনারা বাণিজ্যিকভাবে মানে শুরু করেছেন, নিশ্চয়ই আপনাদের মানে ভবিষ্যৎ প্ল্যান আছে। জি, তো এক্ষেত্রে আপনাদের মানে এখানে তো অনেক বিষয় জড়িত আছে। তো এমনিতে আপনাদের মানে যেখানে এখন শুরু করেছেন, আপনাদের কি এখানেই থাকবেন না এখান থেকে আপনারা এটা কিভাবে কোন অবস্থায় আছে আপনাদের? না, আমরা তো প্রথম থেকেই আমাদের প্ল্যান ছিল যে আমরা যদি সাকসেস হই তাহলে এটা আমরা বড় আকারে অবশ্যই যাব, যেহেতু এখানে মার্কেটটাই পুরাটাই ফাঁকা এবং হিউজ একটা মার্কেট। তো আমাদের নেক্সট টার্গেট, আমাদের চিন্তা ভাবনা যে আল্লাহ যদি সহায় হয় তাহলে অবশ্যই আমরা 20 থেকে 30 একরে যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে। আর এই যে আপনারা বিভিন্ন জায়গায় ভ্যান নিয়ে যাচ্ছেন, আপনাদের মানে ব্র্যান্ডিং এটা কেন যাচ্ছেন? এটাকে ব্র্যান্ডিং করার জন্য না লোকজনকে মানে ফ্রেশ জি, কারণ হচ্ছে যে যখন আমরা ফেসবুকে আগে তো আমরা ছিল না, আমরা প্রচার মাত্র এই 4-5 মাস ধরে শুরু করছি। তার আগে আমরা 2 বছর যে স্ট্রাগলটা করছি ওইটা তো আর প্রচার করি নাই। তো তার জন্য আমরা যে ফেসবুক পেজটা খুলছি, ওইটা খোলার পরে আসলে বুঝতে পারছি যে মানুষের চাহিদা কেমন, মানে জাস্ট জানার জন্য আর কি। আর ওনারা এত পরিমাণে আমাদেরকে মেসেজ করে, যেমন আমি একটা যদি পোস্ট দিই যে কোথায় আসবো, মিনিমাম ওইখানে 2-3 হাজার কমেন্ট পড়ে যে এখানে আসেন, এইখানে আসেন, এইখানে। আসলে আমাদের তো সব জায়গায় যাওয়া সম্ভব না, তো আমরা জাস্ট যেই জায়গাগুলোতে আমাদের পক্ষে সম্ভব ওই জায়গাগুলোতে আমরা যাই আর কি। যাওয়ার পরে যেন এতটুকু, এর বিষয়ে কিছু চাই না যে আমরা যাই আমাদের হাতের থেকে ফ্রেশ জিনিসটা যে ওরা নিতে পারতেছে, এতটুকু এর বিষয়ে আমাদের না। আমরা যখন ওপেন টাইম থাকে তার 2-3 ঘন্টা আগে আমরা যাই, আমাদের আগেও মানুষ এসে চলে যায়। কিন্তু মানে কটা পেন নিয়ে যান? একটা পেনই না? একটা ভ্যান, মোটামুটি আইডিয়া ফুল একটা ভ্যান আমাদের প্রায় 5,000 কেজিতে থাকে। না, আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি ওনাদের কাছে বোঝানো যে আমরা এখানে ফসলটা করি, কারণ এতদিন তো জানতো না যে। আমি সেটাই বলছিলাম যে আপনাদের ব্র্যান্ডিংটা কেমন হচ্ছে। এটাই যে আমাদের ওদেরকে বোঝানো, হয়তোবা যারা আমাদের কাছে ওই যে বললাম না ওই ওপেন ডেতে নিতে আসে অনেক সাফার করে, এমনও আছে অনেক ভদ্রলোক আছে, অনেক আপুরা বা ভাইরা আছে যে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত কিউতে থাকে।
আসলে ওনার জন্য আমরা খুবই খারাপ লাগে যে এতক্ষণ একটা লাউয়ের জন্য একটা মানুষ এতক্ষণ ওয়েট করে, এটা আমাদের জন্য খারাপ লাগে, কিন্তু আমাদের তো একটা লিমিটেশন আছে। তো ওই ক্ষেত্রে আসলে খারাপই লাগে। তো একটা জিনিস কি ও বোঝানো যে দেখেন আমরা এখানে করি এই ফসলগুলা আর যেগুলা আমরা সাধারণত অন্যান্য দেশ থেকে আসে, ডিফারেন্স ওনারাও দেখে। এবং এটা সবচেয়ে বড় এটা ব্যাপার, বোঝানোর জন্য আমাদের এই সবচেয়ে বড় ব্যাপার ওরা এই যে এতদিন ধরে লাউ খাইছে, আমাদের লাউটা খাওয়ার পরে আমাদের পেজে আমরা তো দেখি খাওয়ার পরে তখন দোয়া দেয়, ফিডব্যাকটা ফিডব্যাক সরাসরি দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে যে না আপনাদের ভালো হোক সামনে। এই যেটা বলছিলেন আপনি যে আপনাদের যে প্ল্যানের যে বিষয়টা আছে, প্ল্যানের বিষয়টা আমি আর একটু ডিটেলস জানতে চাই আপনাদের কাছ থেকে। এবং তার আগে আমি জানতে চাই যে এই যে আপনারা তিনজন মানে 3 বছর থেকে শুরু করেছেন, প্রথম 2 বছর আপনারা মানে নীরবে কাজ করে গেছেন, জি 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 আপনাদের নিশ্চয়ই ফ্যামিলি থেকে এই সাপোর্টটা আপনাদের আছে। জি হ্যাঁ সাপোর্ট না থাকলে তো এত দূর এত দূর অবশ্যই। আসা সম্ভব না। দুই কথা বছর ধরে বললাম না, খুঁজছি। আমরা অন্যান্য যারা আমাদের রিলেটিভ নেইবার টেইবার সবাই তো ঘুরতে যাইতো, আমরা তো আর ওই করাটা ঘোরা যাওয়াটা হয় নাই। ওই শনি রবিবার দেখা যেত যে তিনজনই কিন্তু কাজ করতাম, একই সাথে কাজ করতাম। তো সপ্তাহের যে এই শনি রবিবারটা সময় পাইতাম, বললাম না চলো আজকে শনিবার রবিবার আজকে এই কাজে যাই। তো প্রায় শনিবার রবিবার আমাদের কাজই থাকতো যে এই ঘুরে ঘুরে যাওয়াটা। তো এই যে এখানে তো জানিনি লন্ডনে ফ্যামিলিগুলার একটা স্কোপই থাকে শনি রবিবার ঘোরা বা হলিডেতে যাওয়া। ওই 2-3 বছর তো আমাদের এটা করা হয় নাই। এবং এবং আপনার কোনো ক্লু যদি পেতাম আমরা যে ওইখানে একটা গ্রিন হাউস আছে, তো কাজ বন্ধ করে আমরা চলে যেতাম, সাথে সাথে রওনা দিতাম। এরকমও গেছি। মানে এটা হলো আপনাদের যে একটা হ্যাঁ, আসলে চেষ্টা করলে যে ওই যে বলে না যে তুমি মন থেকে চেষ্টা করো, আল্লাহ হ্যাঁ, মন তোমাকে থেকে চাইলে আল্লাহ দেয়। অবশ্যই তোমাকে হ্যাঁ, আল্লাহ দিয়ে রাস্তা দেয় আর দেখায় কি, দেয়। রাস্তা দেখায় তা আমি যেটা দেয়। বলতে চাইছিলাম যে ফ্যামিলি সাপোর্ট বলতে আপনার আমি নিশ্চয়ই তিনজনই জি, বিবাহিত, জি, জি, জি। ভাবিরা নিশ্চয়ই জি, জি, সাপোর্ট জি, দিচ্ছেন। জি। কিন্তু এই যে এত সময় দেন, জি। হ্যাঁ আপনারা বললেন শনি রবিবার আপনারা এখানে সময় দিচ্ছেন। এখন তো মানে সামার টাইমে সিজনে আমরা 17-18 ঘন্টাও ওইখানে প্রজেক্টে থাকা পড়ে, সময় দিচ্ছেন, এরকমও থাকা পড়ে আমাদের। কিন্তু এটা তো ফ্যামিলিও তো নিশ্চয়ই স্যাক্রিফাইস করতেছে। হ্যাঁ, কারণ অবশ্যই অবশ্যই, অবশ্যই ওরা তো হ্যাঁ। সবচেয়ে বড় স্যাক্রিফাইস হ্যাঁ। করতেছে। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে একটা ফ্যামিলিতে ওরা অনেক স্ট্রাগল করতেছে, অনেক সময় ডাক্তারের কাছে যাওয়া লাগে, অনেক সময় এটা করা লাগে, স্কুলে নিয়ে যাওয়া লাগে। তো দেখা গেছে আমরা থাকি না, ওরা তো ওই আমরা যেরকম স্যাক্রিফাইসটা করতেছি ওনারাও সেম স্যাক্রিফাইস করতেছে। তো দুজনের সেম আর কি, yeah. এটা বলা যায়। এই এদেশে তো এটা আসলে সমস্যা। কিন্তু মানে এই যে আপনাদের যেটা মানে বড় পরিসর করতে চান, জি, এটা করতে গেলে তো আপনাদের মানে হিউজ পরিমাণে ফান্ডিং দরকার। ফান্ডিং হ্যাঁ। দরকার। জি জি জি। হ্যাঁ, তো এটা নিয়ে আপনাদের মানে আসলে কি ধরনের plan? ফান্ডিংটা আসলে ব্যাপার হয়েছে কি, এখানে আমাদের কমিউনিটিটা অনেক বড় একটা কমিউনিটি। এখানে আমাদের বাঙালি এমনও ভাই ব্রাদার আছে, তারা অনেক হিউজ পরিমাণে ফান্ডিং বা ইনভেস্ট করার ইন্টারেস্ট ওটার ভিতরে আছে, এবিলিটি আছে। জাস্ট একটা প্রজেক্টের খোঁজে ওনারা হয়তোবা বসে আছে। আর এই যে প্রজেক্টটা, আমাদের প্রজেক্টটা নতুন একটা প্রজেক্ট, নতুন একটা মার্কেট বলতে গেলে লন্ডনে নতুন একটা স্কোপ, ইনভেস্টার প্লাস কাজের মানে দুটোটাই একটা নতুন একটা জায়গা আমরা উদ্বোধন করলাম। এখানে আমাদের তিনজনের পক্ষে আমাদের কি করা সম্ভব ছিল, একটা প্রজেক্ট বানানো, যে কিভাবে একটা প্রজেক্ট বাড়ানো যায়, এইটা আমরা তিনজন করতে পারছি। এর সামনে আগানোটা হচ্ছে এখানকার যারা আছে ওনারাও যদি উইলিংলি আমাদের সাথে বলে যে আমরা সবাই মিলে একটা চেষ্টা করি এখানে আর একটা ভালো একটা বাণিজ্যিক কেন্দ্র তৈরি করি, এটা করা সম্ভব। আসলে তারপরে হচ্ছে যে আমাদের ফেসবুকে বা আমরা যখন পেজ খুলি তখন অনেকে আমার কাছে প্রায় হাজার হাজার মানুষ আমাদের কাছে রিকোয়েস্ট পাঠায় যে আমরাও আপনাদের সাথে জড়িত হতে চাই বা কিভাবে আপনাদের বিজনেস পার্টনার হতে চাই। আসলে তাদের উদ্দেশ্যে বলা যে যেহেতু আমরা শুরু করে ফেলছি, আসলে ছোট ছোট ইনভেস্টার আমাদের এখন আপাতত যেই ছোট ছোট যেই ইনভেস্টারগুলো আছে, আসলে আমাদের যেহেতু আমরা অনেক বড় পরিসরে করতে চাইতেছি, এই ছোটটা কিন্তু আমরা অলরেডি এক্সপিরিয়েন্স করে ফেলছি। তার জন্য আমরা চাইতেছি যে এখন যেরকম বর্তমানে আমরা 1% লেসে আছি আমাদের যে চাহিদা আছে, তো আমরা মিনিমাম যাইতে চাইতেছি 5-10% চাহিদা, যাতে আমরা ইউকেতে আমাদের সবজিটা দিয়ে মিটাতে পারতেছি। তো তার মানে হিউজ পরিমাণে ফান্ডিং দরকার। প্রায় মানে হিউজ বলতে আমাদের এখন যে মানে প্রকল্পটা মোটামুটি মাথার ভিতরে আছে, তারপরেও মিনিমাম 4-5 মিলিয়ন পাউন্ডের প্রজেক্ট আর কি, 5 মিলিয়ন মিনিমাম আর কি। কারণ হচ্ছে কি সরি এখানে কারণ হচ্ছে যদি আমি আবার ওই যে আমাদের মতো একটা ছোট্ট একটা প্রজেক্ট করলাম, তো ঘুরে ফিরে তো আর বড় হইতেছে না। ওই আমাদের 1% থেকে হয়তো বা 0.5% বাড়াইলাম, তো এতে করে তো মার্কেটের আমরা কিছুই করতে পারতেছি না।
যদি যেহেতু মার্কেট আছে এখানে একটা যারা এখানে ভেজিটেবল নিয়ে ব্যবসা করে তারা হয়তো বুঝবেন ব্যাপারটা। এখানে এভরি উইকে মনে করেন এই 1,000 টনের মতো মাল এদিক সেদিক হইতেছে। ইটালি থেকে বলেন, ইংল্যান্ড, ইউরোপ থেকে ইন্ডিয়া, বলেন, আফ্রিকা থেকে বলেন, বাংলাদেশ, হ্যাঁ। বাংলাদেশ থেকে বলেন, সব জায়গার মাল যদি এটা হিসাব করা যায় দেখা যায় যে 1,000 টনের মতো। তো এই যে 1,000 টন, এখানে আমি যদি আরও 1 একর বাড়াই, এখানে হয়তো বা কত টন আমার সপ্তাহে বাড়তেছে? 5 টন, 5 টন মাল বাড়তেছে। তো হ্যাঁ। আমার এখানে দরকার হচ্ছে মিনিমাম 50 টন মাল প্রতি সপ্তাহে। তো আমি এখানে একটু বড় করলে তো মনে করেন আর হইতেছে না, কভার করতে পারতেছি না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি 1 একরে যে শ্রম দিয়ে 1 টন মাল উৎপাদন করতে লাগে, আমি ওই শ্রমেই 5 একর জায়গার ভিতরে আমি 5 টন বানাইতে পারি। আমার দরকার প্রজেক্টটার বড় বড় একটা প্রজেক্ট হলে ওই শ্রমে আমি ডাবল প্রোডাকশন যাইতে পারতেছি। আমরা তো যদি খোঁজার থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের 5 বছর এই লাইনে, তা আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে আমরা মোটামুটি রেডি। আমরা বড় আকারের বড় আকারের হ্যাঁ, করার জন্য আমরা ওটার জন্য একদম আমাদের যত preparation। রিসার্চ যা কিছু আছে মোটামুটি আমরা রেডি। আমরা ইনশাল্লাহ এই যে আপনি আছি। ধরেন যদি মানে 4 থেকে 5 মিলিয়নের প্রজেক্ট হয়, জি এই প্রজেক্টে কর্মসংস্থান তো তৈরি হতে পারে। জি, আমাদের বাঙালি কর্মসংস্থান তো মিনিমাম হ্যাঁ, অবশ্যই। 40 থেকে 50 50 জনের জনের তো কর্মসংস্থান হুম, আরো বেশি সিজনে হবে, আরো বেশি, আরো বেশি সিজনে হবে, আরো বেশি আরো হতে বেশি পারে। হবে, আরো বেশি হবে। এরকম মানুষ লাগবে। করে যদি 3 জন ধরেন তো অনেক 70-80 জনের 70-80 জন, 100 জনের মানে একদম এই যে আপনি অফিস টফিস সবকিছু মিলে 100 জনের মতো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে ওইখানে। যে আপনাদের কি এই ধরনের এখন তো আপনারা ইনভেস্টর খুঁজছেন জি এবং আপনারা বড় ধরনের বড় আকারে গ্রিন হাউস খুঁজতেছেন, জি হ্যাঁ, ইনভেস্টর খুঁজতে গিয়ে মানে আপনারা মানে কোনো ধরনের সার্চিং শুরু করেছেন কিনা? জি, আমরা সার্চিং শুরু করেছি এবং কি আমরা বিভিন্ন মানুষের সাথে বা বিভিন্ন ইনভেস্টর যারা এখানে আমাদের বাঙালি কমিউনিটি বড় বড় ব্যবসায়ী আছে, মানে শুধু কিছু বাঙালি কিছু কিন্তু বাঙালির বাইরে আপনারা যাওয়ার হ্যাঁ বাঙালির বাইরে কিন্তু কইছে যেহেতু এই যে মাটি আর এই যে কৃষি এটা আমাদের বাঙালির রক্তের সাথে মিশে আছে, তো এটা বললেও আমাদের জন্য ইজি হয় আর কি, আরেকটা মেইন কানেকশনটা জিনিস করতে হচ্ছে ইজি কি, আর কি। কথার কথা আমি একটা ব্রিটিশ বা কথার কথা ব্যাংকেই গেলাম, আমি তো ওদেরকে বোঝাইতেই পারবো না যে কি পরিমাণ চাহিদা চাহিদা আছে। আছে। কথার কথা ভাই, আপনি বাংলা সবজি খান না, আপনি তো বুঝবেন না লাউয়ের কদরটা কি বা লাউ কি পরিমাণ, আমি একটা লাউয়ের চাহিদাটা আপনি বুঝবেন না। কথা ব্রিটিশ একটা কারণে নিয়ে গেলাম যে দেখ আমার এখানে বেগুন হয়, ওরা বলছে অভিজিন তো আমি টেস্ট করতে পাইতেছি, তো তোর আর অভিজিন ওইটা অভিজিন এইটাও অভিজিন, কিন্তু আমাদের দেশীয় বেগুন বা দেশীয় উরি বা সিম যেটা বলে বলো তো লং বিনস তো এখানেও আছে, তো তোদের তো ডিফারেন্স কিছু দেখি না, লং বিনসের এত তো মার্কেট, তো আমি তো ওরা তো বুঝবে না যে আমাদের চাহিদাটা, আমাদের বাঙালি কমিউনিটির ভেজিটেবলটার একটা যে একটা ডিমান্ড, ওরা তো এটা বুঝতে পারতেছে। যেমন আমরা একটা প্রজেক্ট এই জন্য আমরা চাইতেছি বাঙালি যদি হয়, বাঙালি তো বুঝবে কথার কথা, যারা আমাদের এখানে বড় বড় বাঙালি ইনগ্রোসার আছে, বাঙালি ভেজিটেবল ইম্পোর্ট এক্সপোর্ট করেন, তারা হয়তো জিনিসটা বোঝে যে বাঙালি সবজির কতটা কি, প্রাইসটা কি, কতটুকু যায়, কতটুকু কিনে ওনারা ইম্পোর্ট করতে হয়। এই জন্য যেমন আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা একটা প্রজেক্ট হারাইছি, ওইটা প্রায় 7 একরের মতো, ওই প্রজেক্টটা আমরা ওরে কনভিন্সে করতে পারি নাই যে এই জিনিসগুলো আমরা ফলন করার পরে, উৎপাদন করার পরে আমরা বিক্রি করে তোর রেন্টটা দিতে পারবো, মানে কারণ ও তো চিনে না আসলে যে লাউ কি কি, তো যখন ওরে বুঝাইতে গেছি ও বলতেছে না তোদের মার্কেট কেমন বা এটা বিক্রি হইব কিনা, তুই আমরা রেন্টটা দিতে পারবি কিনা, এটার কারণে আমাদের ওই প্রজেক্টটা অনেক চেষ্টা করছি, ওই প্রজেক্টটা নেওয়ার জন্য ওই প্রজেক্টটা আমাদেরকে দেয় নাই। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র কারণ ওরা জানে না আসলে মার্কেটটা কি। সে কি মানে বাঙালি না, ও হচ্ছে ব্রিটিশ আর কি। ব্রিটিশ। হ্যাঁ, তো ওকে বুঝাইতে পারি না যে দেখ আমাদের এই পরিমাণে মার্কেট আছে, এই পরিমাণে এগুলার এত চাহিদা আছে, ওরে যতই বুঝাইছি কিন্তু ও রাজি হয় না যে না আসলে তোরা কি আমার রেন্ট দিতে পারবি এসব বিক্রি করে। তার সাথে কি পরবর্তীতে আপনাদের আর যোগাযোগ হয়েছে? পরবর্তীতে ও আরেকজনের সাথে মানে এক মাস পরে আরেকজনের দিয়ে ফেলছে। না কিন্তু ধরেন ওই ইনভেস্টর ও পরে দেখছে এবং ও পরে বুঝতে পারছে যে না আমাদের এটা হিউজ একটা ব্যাপার আছে, কিন্তু ও অলরেডি আরেকজনকে দিয়ে ফেলছে আর কি প্রজেক্ট। মানে উপরে আর মানে এটা সেটা দিয়ে বলতে, কিন্তু তার ইয়েটা কি ছিল পরে যখন আপনাদেরকে দেখলো যে আপনারা এই করেছেন, না পরে ও না আমাদেরকে যদি থাকতো তাহলে দিত, এরকম একটা বিষয়, এবং যদি ভবিষ্যতে ওটা খালি হয় তাহলে আমাদেরকে দেবে, এরকম। কারণ এখন বুঝতে পারছে যে আসলে ওরা কাজ করতে পারবো, ওরা এই জিনিসগুলো বিক্রি করেও তাকে রেন্টটা দিতে পারবো। তো গ্রিন হাউসগুলো কি লন্ডনের মানে এগুলো কি এইভাবেই থাকে? জি, মানে গ্রিন হাউস আকারে যেগুলো আপনারা
জি জি জি, না, এগুলা অলরেডি সাধারণত- স্ট্রাকচার তৈরি করা থাকে আর সাধারণত কি। ওরা আপনার করে কিউকাম্বার করে, ব্রিটিশ কিউকাম্বার যেটা আমরা দেখি সাধারণত মার্কেটে, ওইটা এখানে করে। তো ওরা সেট আপটাই দেওয়া থাকে কিউকাম্বারের জন্য। আমরা যখন ওই গ্রিন হাউসগুলো নেই, আমাদেরকে ওই সেট আপটা আমাদেরকে নতুন করে একটা সেট আপ দিতে হয় বাংলা সবজির জন্য। ওদেরটা পুরাটাই রিমুভ করে ফেলতে হবে। রিমুভ করতে হয়, লাউ বা করলা, ভেন্ডি যাই বলেন, ওই জন্য আমার আলাদাভাবে সেট আপ দিতে হয়। তো আমরা নেওয়ার পর ওই সেট আপটা দিয়ে আর কি, যেমন আমাদের যে এখন গ্রিন হাউসটা আছে, সেটা আমরা নিজেরাই সেট আপ দিছি শুধু এই আমাদের বাঙালি সবজি করার জন্য। আরও সমস্যা হয়ে গেছে যে কনফিডেন্স, ওরা তো এখনো বিশ্বাস করতে পারতেছে না যে তোমরা কি এই বাংলা সবজি করে কার কাছে বিক্রি করবা। কারণ এখানে আরেকটা বিষয় হচ্ছে তার্কিশ পিপল আছে, তার্কিশরা করে কি, ওরা ছোট ছোট গ্রিন হাউস নিয়ে করে, কিন্তু ওই দেখা যায় মাসের শেষে ওরা ওদের রেন্ট দিতে পারে না, কারণ বিক্রি তো করতে পারতেছে না। মানে এতে করে কি ওরা ইয়েটা নষ্ট হ্যাঁ, করে নষ্ট ফেলছে? করে ফেলছে হ্যাঁ আর হ্যাঁ, কি। ওই যে কনফিডেন্স জায়গাটা ওরা নষ্ট হ্যাঁ। করে ফেলছে। তো ওরা রেন্ট দিতে পারে না, হয়তো 2 বছর করার পরে বলে যে না বাবুরা আমি চলে যাই, তোর গ্রিন হাউস তুই নিয়ে যা। না, ওরা আর একটা ভয় ওদের থাকে যে ওদের যে সিস্টেমগুলো আমরা রিমুভ করে ফেলবো, আমাদের তো ওদের সিস্টেম দিয়ে হবে না, ওরা কোকোপিটে করে, আমাদের তো মাটিতে করতে হবে সবকিছু। ওইটা তো বিশাল একটা ইনভেস্টের ব্যাপার। যদি আমি 1 বছর বা 2 বছর পরে চলে যাই, তাহলে আমার সিস্টেম দিয়ে তো ও করতে পারবে না, না, ওর না। সিস্টেম আবার এখানে আনতে হিউজ একটা ইনভেস্ট লাগে। তো তার জন্য ওরা এই দিতেও জন্য চায় না ওরা আর কি। দিতে চায় না। মানে ঝুঁকির জায়গা আছে হ্যাঁ, বিভিন্ন অনেক সময়। ঝুঁকির জায়গা আছে, তার জন্য দিতে দিতে চায় না আর কি। আর আমরাও এখন প্রজেক্ট বড় করতে এবং ইনভেস্টের ব্যাপার কি কারণে আসছে, কারণ আমরা রেন্টে থাকতে চাচ্ছি না, কারণ এখানে রেন্ট বিশাল একটা ব্যাপার। এটা আচ্ছা। এই রেন্ট মানে আমরা এই রেন্ট যদি না দেই, তো আমার গ্রিন হাউস একটা 4-5 বছরের ভিতরে আমার নিজের হয়ে যাবে, ওইটা যদি আমি ওইভাবে যদি দিই। ইয়ে করতে পারে। এত রেন্ট থাকে এদের। কারণ আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে রেন্ট দিতে হয় ডাবল। একটা ব্রিটিশ যত পরিমাণ আমরা রেন্ট দেয় একটা গ্রিন হাউস, আমাদেরকে নিতে হচ্ছে ডাবল। কারণ ওই যে ওরা আমরা পারবো কি না, এবং ওইটার জন্য আমাদের থেকে সবকিছু- ডাবল টাকাটা নিতেছে। অ্যাডভান্টেজ হ্যাঁ, অ্যাডভান্টেজ ওরা নিতেছে advantage নিতেছে। কি তোরা পারবি না, কিন্তু এই যে না আপনারা পারবি। মানে যেটা নিয়েছেন আপনারা গত 3 বছর যে আপনারা কাজ করেছেন, হুম। মানে এবং ধরেন 1 বছর যাবত তো আপনারা বাণিজ্যিকভাবে গেছেন, মানে তাতে কি আপনারা যে শ্রম দিলেন, আপনারা যে বিনিয়োগ করলেন এবং আপনারা যে রেন্ট দিচ্ছেন, সবকিছু মিলেই সেটা কি আপনারা কভার করতে পেরেছেন? না জি, আলহামদুলিল্লাহ করতে পারছি। কাভার করতে পারেছি, কিন্তু ওই প্রফিটটা ওই রকম ভাবে না কাভার করতে পারছি যে রেন্টের আমরা জন্য প্রফিট মার্জিনটা একটু কমে যায় আর আর কি। প্রজেক্টটা তো ছোট। ছোট প্রজেক্ট ছোট। কথার কথা আমরা এখন 5 জন বা 10 জন নিয়ে আমরা কাজ করতেছি। আমার কিন্তু ওই যে 8 একর জায়গা থাকলেও আমার ওই 10 জন মানুষই লাগতো। আবার এখন হাফ একর হলেও ওই 10 জন মানুষই লাগবে, কারণ এখানে তো একজন একটা করলে গেলে সারাদিনের শেষে আমি হয়তোবা ওই 4 একর থাকলে বা 5 একর থাকলে আমার ওই 6 ঘন্টা কাজ করতে, তো এখন 5 ঘন্টা কাজ করতে হইতেছে। কিন্তু ওই 5 ঘন্টা বা 6 ঘন্টা 2 ঘন্টা এক্সট্রা কাজে আমার 4 একরের ভিতরে আমি প্রোডাকশন পাইতাম 5 টন, আমি এখন পাইতেছি 2 টন। মানুষ কিন্তু একই, ওই সময় হয়তোবা 2 ঘন্টা কম লাগতেছে, কিন্তু মানুষগুলো কিন্তু আমি কথা 5 ঘন্টা কাজ করে আবার 2 ঘন্টা তো অন্য কোথাও কাজ করতে যাইতে পারবো না। আমার ওই শ্রমিক যারা আসে তারাও তো ওই চিন্তাটাই করে, আমি যদি আজকে 10 ঘন্টা কাজ করতে পারতাম আমার ভালো হইতো, আমি যদি 5 ঘন্টা আজকে কাজ করে শেষ হয়ে যাইতেছে, ওরাও যাইতে চাইতেছে না। তো এর ক্ষেত্রে আমার কিন্তু শ্রমিকরা এক্সট্রা দিতে হইতেছে। মানে অতিরিক্ত মানে সমান শ্রম দিয়ে আপনারা সমান সময় দিয়ে আপনারা বড় কিছু বড় করতে কিছু পারছেন। করতে এই পারবো ক্যাপাসিটি আপনাদের আছে জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে ইনভেস্টরের যে বিষয়টি আছে, আপনারা যেটা বললেন যে বাংলাদেশেও তো অনেক আগ্রহী আছেন যারা বিদেশেও বিনিয়োগ করেন, জি এবং আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি ওরা বিভিন্ন দেশে এই আফ্রিকা বা অন্যান্য দেশে ওরা জি, করতেছে। এই করতেছেন। এদের কথাকে আপনার বাংলাদেশ থেকে যদি কেউ করতে চায় এরকম পায়, যদি লিগ্যাল প্রসেসে সম্ভব হয় তাইলে, তাছাড়া লিগ্যাল প্রসেসে যদি সম্ভব না হয় এটা তাহলে একটা তো আর আমরা সমস্যা আছে। যাইতে পারবো না এভাবে। এটা একটা সমস্যা আছে। তো যাই হোক, এখন তো আপনাদের একটা মৌসুম শেষ হয়ে জি গেছে, জি মোটামুটি আর এখন কি, নতুন এখনো মৌসুমের আছে। জন্য আপনাদেরকে তৈরি হতে হবে। জি জি, এখন আস্তে আস্তে একটা শেষ হচ্ছে, একটা আবার নতুন করে ওইগুলো রেডি করে সবকিছু করতেছি আর কি। মানে ওইখানে কি খুব বেশি চেঞ্জ করতে হচ্ছে না? খুব বেশি বলতে ধরেন লাউ আছে, লাউটা শেষ হয়ে গেছে, লাউ গাছ মরে গেছে, ওইটা পুরোটা পরিষ্কার করতেছি, নেট দেওয়া ছিল নেটটা পরিষ্কার করতেছি, তারপর নিচে মাটি রেডি করতেছি, এগুলো পরিষ্কার করে ওইগুলো আবার বাইরে ফেলাই দিচ্ছি, তারপরে চাষ দিয়ে আবার ওইখানে নতুন বীজ
এক মাসের একটা প্রসেসিং আছে যে সিজন চেঞ্জের আর কি। আচ্ছা আচ্ছা, এক মাস আমাদের ওই পরিষ্কার করার কাজটা করতে হয় আর কি, রেডি করার কাজটা করতে হয়, সবকিছু করতে হয় আর মানে কি। টোটাল এই যে মৌসুমটা গেল, টোটাল কতটা পদ ছিল আপনাদের এখানে? পদ ছিল 10-11 আইটেমের মতো। 10টা 10টার মতো। জি জি। হুম। আর এখন যে করবেন শীত মৌসুমে শীত এই, মৌসুমে এ, 3-4টা চারটা। জি জি। নেক্সট ইয়ার আমাদের আরো এখন আবার ট্রাই করবো কিছু কিছু বাড়বে। জিনিস, নতুন নতুন কিছু নতুন- ট্রাই করবো যে এই শীতকালে এই যে জিনিসগুলো হয় না, তাইলে কি হবে হ্যাঁ। আগের বছর আবার বাণিজ্যিক ভাবে আমাদের আরো কিছু আইটেম বাড়বো আর কি। যেমন এবং সামনের বছর 2টা আইটেম আমাদের বাড়তেছে, পটল আর কাঁকরোল, যেহেতু এই বছর সাকসেস হয়েছি। সামনের বছর সামারের যে সবজিগুলো আছে তার ভিতরে আরো 2-1টা আমরা ট্রাই করব, ওইটা হলে কচু পরের আর বছর লতি। আবার হুম। যেমন কচু ট্রাই করব, পেঁপে ট্রাই করব, এগুলো যদি হয় নেক্সট এর পরের বছর আবার আমরা ওইটা আবার ওইটাও বাণিজ্যিকভাবে ট্রাই যাবো। করবো, বাণিজ্যিক ভাবে যেতে পারবো আর কি। প্রত্যেক বছরে আমাদের 2-3টা আইটেম ট্রাই বাড়বে। থাকে। আলু করেন না? না, আলু তো এখানে Available। available আলু হয় না? না না হবে না এমন না। আলু তো কথা পাইতেছেন আপনি Test 4 করতে পাউন্ডে। যাইতেছেন যেখানে যে কোনো যাইতেছেন পাইতেছেন। দোকানে পাওয়া আসলে যাচ্ছে। আমাদের ওই সব এগুলো আপনাদের করে বসে এটা না। আপনাদের ইয়ে হবে না। না না না। তো এই যে আপনারা কাজ করে যাচ্ছেন জি। এবং সবজি খাওয়াচ্ছেন কমিউনিটিকে, এখানে যারা আছে এর মধ্যে মার্কেটে যারা সবজি বিক্রি করে, কেউ ফ্রোজেন ফুড বিক্রি করে, হুম, হুম। হ্যাঁ, ওদের সাথে কোনো কনফ্লিক্ট আপনাদের হয়? বা না। না না, কমপ্লিটটা কেন হয় না, এটা হচ্ছে আমাদের বললাম না, আমরা তো 1%ও প্রডিউস করতে পারতেছি না। 0.5% তো হয়তো ওনাদের যেই মার্কেট আছে ওইখান থেকে 100% এর 1%ও যদি আমরা কন্ট্রিবিউশন না করতে পারি তো ওনাদের কমপ্লিটে যাওয়ার প্রশ্নই আসে যাওয়ার না। কোনো ইয়ে নাই। তো আমাদের এই সময় প্রায় শেষ হওয়ার পথে আমি আপনাদের কাছ থেকে সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা তিনজনে 1 মিনিট করে যে বলতে চান কিছু। আমি জি। হাবিব আপনাকে দিয়ে আমি শুরু। যেটা বলতে চাই আর কি, আমরা আসলে কল্পনাও করি নাই যে এই পর্যায়ে আসতে পারবো। সম্পূর্ণ হয়েছে যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং কি আমাদের ফ্যামিলি মেম্বার বা আপনাদের সবার দোয়ায় এতটুকু আসতে পেরেছি। আর আপনারা যে পরিমাণে আপনাদেরকে সাপোর্ট দিতেছেন, আমাদের এই বাঙালি কমিউনিটি আমাদেরকে যে পরিমাণে উৎসাহিত করতেছেন, আসলে আমরা অনেক অনেক খুশি আর কি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই যে এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ আগামীতে যেন আমরা আরো বেশি করে আপনাদেরকে সাপোর্ট করতে পারি। ধন্যবাদ। ইমদাদুল বশির ভাই, আপনি? জি, সবাইকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ, বাঙালি কমিউনিটি সবাইকে ধন্যবাদ। আমাদেরকে সাপোর্ট করবেন এবং কৃষির সাথে থাকবেন, নতুন প্রজন্মকে কৃষি চিনাবেন, এটাই। ধন্যবাদ। আব্দুল রাজ্জাক ভাই, আপনার কাছ থেকে আপনার সর্বশেষ 1 মিনিট, বা আপনার সঙ্গে আমি চাইবো আপনি একটু এড করেন যে এখানে যে আপনাদের স্বপ্ন আছে, সে স্বপ্ন পূরণে যে আপনাদের বড় একটা সাপোর্ট দরকার, বড় বিনিয়োগের দরকার, হ্যাঁ, বড় একটা গ্রিনহাউসের দরকার। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদেরকেও। আসলে আমরা চাই যে এই প্রজেক্টটা আরও বড় হোক, যেই 5% 10% কন্ট্রিবিউশন যাতে আমরা করতে পারি। তো এই জন্য আমি চাই যে এখানকার যারা বড় বড় ব্যবসায়িক আছে, বিনিয়োগ যারা করতে ইন্টারেস্টেড, তারা যাতে আমাদের এই প্রজেক্টটা ভিজিটও করতে পারেন, দেখেও আপনারা এটা উৎসাহ আমার যতটুকু মনে হয় 100% উৎসাহিত হবেন যে আমাদের প্রজেক্টটা দেখে। তো চাইলে এখানে একটা নতুন একটা কর্মসংস্থান, নতুন একটা বাজার, নতুন একটা ব্যবসায়িক হাব সৃষ্টি করা সম্ভব। এখানে আমাদের কথার কথা 30-40 একরের একটা প্রজেক্ট যদি আমরা মেক করতে পারি, ইংল্যান্ডে অনেক বড় সড়ো একটা বাজার বা এই বাংলা সবজির বাজারটা আমরা কিছুটা হইলেও সলভ করতে পারবো। যে ইটালি থেকে বা অন্যান্য দেশ থেকে যে আনার যে একটা সমস্যা, যে ফ্রেশ সবজির একটা চাহিদা, এটা আমরা পূরণ করতে পারবো আশা করি। ধন্যবাদ সবাইকে, আর আপনাকে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ, আজকে আমরা এখানে শেষ করব। আমরা শুনছিলাম এতক্ষণ 3 উদ্যোক্তার কথা। এই 3 ভাই বিলেতে, এই লন্ডনে নতুন দিগন্তের সূচনা করেছেন। আমরা সবাই ফ্রেশ সবজি খেতে ভালোবাসি, ফ্রেশ ফ্রুট খেতে ভালোবাসি, এবং এই ফ্রেশ সবজিটি আমাদের খাবার টেবিলে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন ওনারা। আপনারা শুনেছেন ওনাদের কথা। ওনারা ছোট্ট আকারে শুরু করেছেন, বাণিজ্যিকভাবে শুরু করেছেন এই বছর থেকে, এবং ওনাদের স্বপ্ন বিশাল। হ্যাঁ, ওনারা সহযোগী করছেন, ওনারা বিনিয়োগকারী করছেন। আমরা আশা করি আমাদের কমিউনিটির কেউ না কেউ ওনাদের পাশে এসে দাঁড়াবেন, ওনাদের স্বপ্ন পূরণে সহযোগী হবেন, এবং আমরা সবাই ওনাদের ফ্রেশ ফ্রুট খাবো, এই ফ্রেশ সবজি খাবো, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।